আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ক্লাসটি পুনরায় চালু করতে হচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম। হ্যাঁ, শুরু হয়েছে ম্যাডাম। এখন দেখেন, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার কারণে ক্লাসটি পুনরায় নিতে হচ্ছে, এই জন্য সরি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র সেক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের আজকের অধ্যায়টি ডিফ্লেকশন অফ বিম বা বিমের বিচ্যুতি, থিওরি এবং ম্যাথ যতদূর সম্ভব করানো যায় করাবো ইনশাল্লাহ। তো শুরুতেই বিমের ডিফ্লেকশন নিয়ে কথা বলবো। বিচ্যুতি কি? লোড প্রয়োগে আনুভূমিক বিমের নিরপেক্ষ তলের ভার্টিক্যাল স্থানচ্যুতিকে ডিফ্লেকশন বা বিচ্যুতি বলে। ভাষাটা যতটা কঠিন মনে হচ্ছে, একদমই সহজ আসলে। এই একটা বিম, এটা হলো তার নিরপেক্ষ তল বা আনুভূমিক অবস্থান। যদি লোড প্রয়োগ করা হয়, বিমটা যদি এইভাবে বেঁকে যায়, তাহলে এই যে বিমের যে আদি অবস্থান, এই আদি অবস্থান থেকে বর্তমান যে অবস্থা, এর যে ভার্টিক্যাল ডিস্টেন্স বা স্থানচ্যুতি, এটাকেই বলা হয় বিচ্যুতি বা ডিফ্লেকশন। সিম্পল সাপোর্টেড একটা বিম এখানে দেখানো হয়েছে। এই বিমটা এরকম আনুভূমিক অবস্থায় শুরুতে ছিল, লোড প্রয়োগের কারণে বিমটা এভাবে বেঁকে গেছে। বেঁকে যাওয়ার কারণে এই যে আদি অবস্থান থেকে বর্তমান অবস্থানের যে ভার্টিক্যাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সকেই আমরা বলতেছি ডিফ্লেকশন বা বিচ্যুতি। এরপরে আসো স্লোপ অফ এ বিম, বিমের স্লোপ বা ঢাল। স্লোপ কোনটাকে বলবো? দেখো, এই যে বিমটা যে বেঁকে গেল, এর সাথে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি যে কোনো বিন্দুতে, এই যে বেঁকে যাওয়া রেখার যে কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি, এই স্পর্শক রেখা আনুভূমিক রেখার সাথে যে কোনো উৎপন্ন করবে, সেটাকে আমরা বলবো স্লোপ বা ঢাল। ভাষাগতভাবে এখানে সেটাই লেখানো হয়েছে। বক্ররেখার যে কোনো বিন্দুর স্পর্শক অনুভূমিক রেখার সাথে যতটুকু কোণ সৃষ্টি করে তাই স্লোপ বা ঢাল। ঢালকে আমরা ট্যান থিটা দিয়ে প্রকাশ করে থাকি। এখানে শুধু থিটা লেখা হয়েছে, কারণ আছে, পরবর্তীতে ব্যাখ্যা করা হবে। ট্যান থিটা সমান কোটি বাই ভূমি অথবা ওয়াই বাই এক্স। এখানে ক্ষুদ্র অংশের জন্য ডি ওয়াই বাই ডিএক্স দিয়ে বোঝানো হয়েছে। ডিফ্লেকশনের বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। দেখো, লোড প্রয়োগে বিম বেঁকে যায়, এটা তো আমরা জানি। নো লোড কন্ডিশনে বিম আনুভূমিক অবস্থায় থাকবে, আর লোড প্রয়োগে স্লাইডলি কিছু না কিছু বিমটা বেঁকে যাবে। ফলে এর মূল দৈর্ঘ্য রেখা সরল অবস্থা হতে বক্র আকার ধারণ করে। নো লোড কন্ডিশনে এই মূল দৈর্ঘ্য রেখাটা সরল অবস্থানে ছিল, আর লোড কন্ডিশনে আসার পরে বিমটা কিছুটা বেঁকে গিয়ে বক্র আকার ধারণ করলো। বাঁকা হওয়ার ফলে বিমের দৈর্ঘ্য বাঁকা হওয়ার ফলে বিমের নিরপেক্ষ তলের যে কোনো বিন্দু এর আদি অবস্থান হতে খাড়াভাবে যতটুকু সরে অথবা নিচে নেমে যায়, তাকে ওই বিন্দুর বিচ্যুতি বলে। অর্থাৎ এই যে লোড প্রয়োগ করার পরে এখানে যে বেঁকে গেল, বেঁকে যাওয়ার ফলে তার যে আদি অবস্থান ছিল সেখান থেকে খারাপভাবে সে কতটুকু নিচে নামলো, এটাই হলো, এই ডিস্টেন্সটাকে বলতেছি আমরা ডিফ্লেকশন। ডিফ্লেকশন নির্ণয়ে কিছু মৌলিক ধারণা, অ্যাজাম্পশন ফর ডিটারমাইনিং ডিফ্লেকশন। তো অ্যাজাম্পশন গুলো কি মনে রাখবা তোমরা? টোটাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেই কিন্তু অ্যাজাম্পশন প্রয়োজন হয়। প্র্যাকটিক্যালি 100% কখনোই এটা কাজ এক্সিকিউট করবে না, বাট অ্যাজাম্পশনটা 100% রাখতে হয়। কেবলমাত্র বেন্ডিং এর কারণেই ডিফ্লেকশন হবে। দেখো, এই যে ডিফ্লেকশনটা কার কারণে হবে শুধুমাত্র বিবেচনা করব আমরা? বেন্ডিং এর কারণে বিবেচনা করব। অন্য কোনো কারণে যদি ডিফ্লেকশন হয়, তাহলে সেটা আমরা এই ডিজাইনের ভিতরে বিবেচনা করব না। বিমের আকারের তুলনায় ডিফ্লেকশন খুব কম হবে, অর্থাৎ ডিফ্লেকশনটা খুব ক্ষুদ্র হবে। বিম যতটুকু, তার থেকে খুব ক্ষুদ্র হবে। বিমের বেন্ডিং পীড়নের সমানুপাত সীমা অতিক্রম করবে না। বিমের বেন্ডিং পীড়ন সমানুপাত সীমা অতিক্রম করবে না। দ্যাট ইজ, এটা সমানুপাত সীমা অতিক্রম করলে সমস্যা কোথায়? সমানুপাত সীমা অতিক্রম করলে বিমটা ফেল করবে, বিমটা ফেল করে যাবে। ডিজাইন করার সময় সবসময় বিবেচনা করতে হয় যে
বিম যেন কোনো অবস্থাতেই সমানুপাত সীমা অতিক্রম না করে। যত সমানুপাত সীমার নিচে থাকবে তত ডিজাইনটা নিরাপদ হবে। বিমের প্রস্থচ্ছেদ বেন্ডিং এর পূর্বে ও পরে একই সমতলে থাকবে, অবশ্যই থাকতে হবে। বিমটা এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক রেখা বরাবর থাকে, বিম বেন্ডিং এর পরেও যেন আনুভূমিক রেখা বরাবরই থাকে। স্লাইডলি কিছু চেঞ্জ আসতে পারে, বাট এটা অবশ্যই ওই একই সমতলে থাকতে হবে। বিমের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। এটা অ্যাজাম্পশনের ক্ষেত্রে আমরা সবসময় চাই বিমের দৈর্ঘ্য যেন কখনোই পরিবর্তন না হয়। বাস্তবে বিমের দৈর্ঘ্য অপরিবর্তিত অবস্থায় থাকে না, বাট আমাদের ডিজাইনে এটা ট্রাই টু হার্ড অ্যান্ড সোল টু নো চেঞ্জ ইন লেন্থ। আমরা চেষ্টা করবো যে কোনোভাবেই যেন লেন্থের উপর কোনো পরিবর্তন না আসে। বিমের বিচ্যুতি নির্ণয়ে কিছু পূর্বানুমান আরও রয়ে গেছে। বেন্ডিং মোমেন্টের কারণে বিমে উৎপন্ন পীড়ন সমানুপাত সীমার নিচে থাকে বলে ধরে নেওয়া হয়। এটা পূর্বেও বলা হয়েছে যে সমানুপাত সীমার মধ্যে থাকবে। বেন্ডিং এর পূর্বে এবং পরে বিমের প্রচ্ছদ তল একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। দ্যাট ইজ এখানে বিমের আসলে এই যে কথাটা এখানে বলা হয়েছিল ওই একই কথা, যে যেহেতু বিম আনুভূমিক অক্ষ বরাবর থাকে, এটা বেন্ডিং এর পূর্বেও আনুভূমিক অক্ষেই থাকবে, বেন্ডিং এর পরেও একই অক্ষে থাকবে। প্রাথমিক অবস্থায় বিমের দৈর্ঘ্য এবং বাঁকা হওয়ার পরে বিমের দৈর্ঘ্য একই থাকবে। বাস্তবতা ভিন্ন হতে পারে, বাট অ্যাজাম্পশনে আমরা ধরে নিব যে বিমের কোন লেন্থের কোনো পরিবর্তন হবে না, যেটা আগেও আমরা অ্যাজাম্পশনে দেখেছি। শিয়ার জনিত কারণে উৎপন্ন ডিফ্লেকশনের পরিমাণ খুবই নগণ্য বলে বিবেচনা করা হয় না। অর্থাৎ শিয়ারের কারণে যে ডিফ্লেকশন হয় সামান্য কিছু, সেটা আমরা বিবেচনাই করব না। এখানে আমরা বিবেচনা করব শুধুমাত্র বেন্ডিং এর কারণে ডিফ্লেকশনকে। বিমের দৈর্ঘ্যের তুলনায় ডিফ্লেকশনের পরিমাণ অবশ্যই খুব নগণ্য বা ক্ষুদ্র হতে হবে। এবার আমরা একটা প্রমাণ করব। ইলাস্টিক কার্ভের জন্য প্রমাণ করো যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান এম বাই ই আই, অথবা স্লোপ এবং ডিফ্লেকশনের মধ্যে সম্পর্ক দেখাও। একই কথা, আরো বিভিন্নভাবে এই প্রশ্নটা আসতে পারে। তো চিত্রটা আগে বোঝানোর চেষ্টা করতেছি। বিমটা ন্যাচারালি ও এক্স লাইন অক্ষ বরাবর অথবা এক্স অক্ষ বরাবর থাকবে। লোড যখন প্রয়োগ করা হবে তখন এই বিমটা বেঁকে গিয়ে এরকম একটা কার্ভেচার তৈরি করবে, ইলাস্টিক কার্ভ তৈরি করবে। এই ইলাস্টিক কার্ভটা এখানে যতটা স্মুথ দেখানো হয়েছে, বাস্তবে এতটা স্মুথ থাকবে না। এটা দেখা যাবে যে খুব সামান্য পরিমাণ ইলাস্টিক কার্ভ উৎপন্ন হবে, যেটা আমরা হয়তোবা এখানে যদি দেখাতে যাই তাহলে তোমাদের প্রমাণটা বুঝতে কষ্ট হবে। যার জন্য এখানে কার্ভটা খুব স্মুথ করে দেখানো হয়েছে তোমাদের বোঝার স্বার্থে। তোমরা নিজেরাও জানো যে বাস্তবে ডিফ্লেকশন কখনো এত বেশি হবে না। এত বেশি ডিফ্লেকশন হইলে বিমটা কোলাপস করবে, ডিজাইন তোমার ফেল করবে। সুতরাং এখানে বোঝার স্বার্থে তোমাকে খুব সুন্দর করে এখানে চিত্র দেখানো হয়েছে, কার্ভেচারটা পুরো হাফ সার্কেল আকারে দেখানো হয়েছে। বাস্তবতা তুমিও বুঝতেছো যে এখানে কোনোভাবেই এতটা কার্ভেচার হওয়া বা এতটা ডিফ্লেকশন হওয়া সম্ভব না। এতটা ডিফ্লেকশন অনেক আগেই বিম ফেল করবে। এখানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে দেখো তো, বিমের একটা ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে। এই ক্ষুদ্র থেকে একটা অংশ পিকিউ দূরত্ব বিবেচনা করা হয়েছে। এই পিকিউ এর সরাসরি দূরত্ব বা আনুভূমিক দূরত্বকে বলতেছি আমরা ডিএক্স, আর এই পিকিউ এর এই কার্ভেচার বা বৃত্ত চাপের দৈর্ঘ্যকে বলতেছি ডিএস। আর এই পি বিন্দু আর বি কিউ বিন্দুকে যদি বর্ধিত করা হয়, তারা পরস্পর এই রেখা দুটো গিয়ে যে বিন্দু মিলিত হয়েছে, এখানে যে কোণ উৎপন্ন করছে সেটাকে বলতেছি ডি থিটা। ডি থিটা কোণে পরস্পর মিলিত হয়েছে। এই কার্ভেচারের যে রেডিয়াস অফ কার্ভেচার ইজ ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল আর দ্বারা কার্ভেচারের রেডিয়াসকে বোঝানো হয়েছে। আর এই যে ডি থিটাটা কি, এই যে কার্ভেচারের উপরে যে স্পর্শক অঙ্কন করা হয়েছে, এই স্পর্শক রেখার সাথে আনুভূমিক রেখার মধ্যে যে কোণ, সেই কোণটাকে বলতেছি আমরা ডি থিটা। এই ডি থিটার মান আর এই যে রেখা দুটো যে মিলিত হলো, এই ডি থিটার মান একই হবে, কম্পালসারি মাস্ট একই হবে। তাহলে এখানে একটু তাত্ত্বিক কথাটা আমরা আসি। চিত্রে বিমের একটা ক্ষুদ্র বক্র অংশ দেখানো হয়েছে। এই যে বিমের একটা অংশ থেকে এই যে পিকিউ বক্র অংশ দেখানো হয়েছে, যা বাঁকা হওয়ার পূর্বে ওএক্স লাইন বরাবর ছিল। এই যে ওএক্স লাইন বরাবর ছিল। উক্ত অংশের দুটি বিন্দু পিকিউ দিয়ে অতিক্রান্ত রেখা দ্বয়, এই যে দুটি বিন্দু, একটা পি আর একটা কিউ, এই পিকিউ বিন্দু দিয়ে অতিক্রান্ত রেখা দ্বয় উপরের দিকে ডি থিটা কোণে মিলিত হয়েছে। এই যে পি বিন্দু দিয়ে অতিক্রান্ত একটা রেখা, কিউ বিন্দু দিয়ে একটা অতিক্রান্ত রেখা পরস্পর ডি থিটা কোণে মিলিত হয়েছে। মনে করি বিচ্যুতি খুবই কম। এখানে বিচ্যুতির পরিমাণ খুবই কম, তার মানে কার মান কমে যাবে? থিটার মান কমে যাবে, কার্ভেচারের মান কমে যাবে। বিচ্যুতি যদি খুবই কম হয় তাহলে ঢাল ট্যান থিটা সমান আমরা জানি কোটি বাই ভুজ। কোটিকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, ভুজকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি।
এখানে ডিএওয়াই বা ডিএক্স কেন দেওয়া হলো? যেহেতু আমরা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতেছি, এই জন্য কোটির ক্ষুদ্র অংশকে ডিওয়াই, ভুজের ক্ষুদ্র অংশকে ডিএক্স দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে। যেহেতু থিটার মান অতি নগণ্য বা ক্ষুদ্র, সুতরাং আমরা আগেও একটা প্রমাণে দেখেছিলাম যে সাইন থিটা, ট্যান থিটা, থিটা এগুলো পরস্পর সমান হয়। কখন? যখন থিটার মান অতি নগণ্য হবে। সুতরাং আমি বলতে পারি ট্যান থিটার পরিবর্তে থিটা আমি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স, 1 নাম্বার ইকুয়েশন। এবার এই 1 নাম্বার ইকুয়েশনকে আমি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। অথবা কেউ যদি মনে করো ডি বাই ডিএক্স দ্বারা গুণ করবা, এই যে ডি বাই ডিএক্স দ্বারা উভয় পক্ষে গুণ করবা, তাহলেও হবে। উভয় পাশে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে থিটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে ডি থিটা বাই ডিএক্স, অথবা লক্ষ্য করো থিটা বাদে বাকি অংশটা কি ডি বাই ডিএক্স। এই ডি বাই ডিএক্স দ্বারা উভয় পাশে গুণ করো, তাহলে ডান প্রান্তে কি আসবে? এই ডিফারেন্সিয়েশনকে আবার ডিফারেন্সিয়েশন করলে এটাকে সেকেন্ড ডিগ্রি ডিফারেন্সিয়েশন বলা হয়, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। আচ্ছা, অথবা তুমি ডি বাই ডিএক্স গুণ করলেও এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হবে। এটাকে আমরা বলতেছি 2 নাম্বার ইকুয়েশন। এখন বেন্ডিং এর কারণে দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে ডিএস হলে লক্ষ্য করে দেখো তো, এই পিকিউ এর সরাসরি দৈর্ঘ্য বা আনুভূমিক দূরত্বকে আমরা বলছি ডিএক্স, আর পিকিউ এই যে একটা বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্যকে বলতেছি ডিএস। আমরা ন্যাচারালি বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দিয়ে প্রকাশ করি, যেহেতু এখানে ক্ষুদ্র অংশ নিয়ে বিবেচনা করতেছি, সুতরাং এখানে ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যকে আমি বৃত্তচাপের দৈর্ঘ্যকে বলবো ডিএস। তাহলে এখানে ডিএস সমান আর ডি থিটা, কোথা থেকে আসলো এটা? বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান আর থিটা। এই ফর্মুলাটা তোমরা ত্রিকোণমিতি অথবা পরিমিতি থেকে তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তচাপের দৈর্ঘ্য হলো এস দিয়ে প্রকাশ করা হয়, ওই বৃত্তচাপের বৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর অন্তর্ভুক্ত কোণকে বলা হয় থিটা। তাহলে এস সমান আর থিটা। এই বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে যেহেতু ডিএস দিয়ে প্রকাশ করা হয়েছে, এই জন্য এখানে ডিএস লেখা হয়েছে। ছোট হাতের আরটা এখানে যেহেতু বড় হাতের আর দিয়ে প্রকাশ করা হয়েছে, এখানে এই জন্য আর আসছে। আর থিটাকে এখানে যেহেতু আমরা ডি থিটা দিয়ে প্রকাশ করছি, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা হবে খুব সামান্য, এই জন্য এখানে ডি থিটা আসছে। তাহলে 1/r ইকুয়ালস টু 1/r ইকুয়ালস টু, আর যদি বাম প্রান্তে নিয়ে এসে 1/r ইকুয়ালস টু ডিএস টা ডান পাশে গিয়ে নিচে আসা যাবে। তাহলে 1/r ইকুয়ালস টু ডি থিটা বাই ডিএস, ইকুয়েশন নাম্বার 3। এবার কি করব দেখো, 1/r ইকুয়ালস টু ডি থিটা বাই ডিএস আমরা এখনই বের করলাম। একবার লক্ষ্য করো ডিএস এর পরিবর্তে এখানে ডিএক্স লেখা হচ্ছে। কেন ডিএক্স লেখা হচ্ছে? দেখো এখানে লিখতেছি আমরা ধরি ডিএস সমান ডিএক্স। কেন ধরতেছি? আমরা তো শুরুতে বলছিলাম যে বিমের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। বিমের দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, তাহলে তো এটা তো মানতেই হবে যে এখানে কোনো দৈর্ঘ্য পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে কোনো বিচ্যুতি হয়নি, এখানে থিটা কোনো উৎপন্ন হবে না, সেক্ষেত্রে থিটার মানও 0 হয়ে যাবে। অ্যাজাম্পশনে আমরা ধরে নিয়েছিলাম ডিজাইনের ক্ষেত্রে যে দৈর্ঘ্য পরিবর্তন হবে না। অথবা তুমি যদি মনে করো যেহেতু এই বিমের একটা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতেছি আমরা, এই ক্ষুদ্র অংশ ডিএক্স আর ডিএস একদম কাছাকাছি হবে, কাছাকাছি হলে অ্যাপ্রক্সিমেট নিয়ার অ্যাবাউট সেম, আমরা বলতে পারি যে ডিএস আর ডিএক্স প্রায় সমান। সেই ক্ষেত্রে ডিএস এর পরিবর্তে আমি ডিএক্স ব্যবহার করতে পারি, এই জন্য এখানে ডিএস এর পরিবর্তে ডিএক্স ব্যবহার করা হয়েছে। তাহলে ডি থিটা বাই ডিএক্স, 2 নম্বর ইকুয়েশনের বাম প্রান্তটা লক্ষ্য করো, ডি থিটা বাই ডিএক্স সমান ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। সেই মানটা যদি এখানে এসে বসাই, তাহলে 1/r ইকুয়ালস টু ডি থিটা বাই ডিএক্স এর পরিবর্তে 2 নম্বর ইকুয়েশন থেকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এবার বেন্ডিং এর সূত্র হতে আমরা জানি কি, জানি মনে আছে তোমাদের নিশ্চয়ই? এর আগে লেকচারে তোমাদেরকে প্রমাণ করাইছিলাম এম বাই আই ইকুয়ালস টু ই বাই আর ইকুয়ালস টু এস বাই ওয়াই। ওই যে এস সমান মাই বাই আই, তোমাদের সূত্রটা নিশ্চয়ই প্রমাণটা মনে আছে, বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারে পড়ানো হয়েছিল। ওখান থেকে এস বাই ওয়াইটা যদি বাদ দেওয়া হয়, তাহলে এম বাই আই সমান ই বাই আর। ই যদি বাম প্রান্তে নিয়ে আসি, তাহলে এম বাই ই আই সমান 1/r। এই যে 1/r ইকুয়ালস টু এম বাই ই আই। 1/r এর মান আমরা পূর্বের 4 নাম্বার ইকুয়েশনে দেখে আসছি না? এই যে দেখো তো 1/r ইকুয়ালস টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এই মানটা আমরা পরের পেজে যদি ব্যবহার করি, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এবার আমরা একটু বজ্রগুণন করি, এম সমান এই ই আই গিয়ে গুণ হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ই আই। ই আই ইজ দ্য ফ্লেক্সারাল রিজিডিটি, অথবা এটাকে বাংলায় বলে বক্রতার দৃঢ়তা। এই প্রমাণটা পরীক্ষায় অনেক সময় আসে, কয়েক ভাবে আসবে। এবার আমরা একটু ম্যাথ প্রবলেম করার আগে ম্যাথ প্রবলেমগুলো কিভাবে সলিউশন করব তার ধাপগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ধাপগুলো দেখো,
বিমের নিচে সম্ভাব্য অনুভূমিক ইলাস্টিক কার্ভ অঙ্কন করি। এই যে এটাই ইলাস্টিক কার্ভ অঙ্কন করছি আমরা আগেও। প্রতিক্রিয়া বল নির্ণয় করি, রিয়াকশন ফোর্স তো অবশ্যই বের করতে হবে, আর আরবির মান বা এখানে রিয়াকশন ফোর্স এক বা একাধিক থাকতে পারে, সেটা বের করব। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। মাইন্ডেড এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের প্রয়োজন হবে না, বাট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। কেন? আমি এরিয়া মোমেন্ট বের করব, এরিয়া মোমেন্ট বের করতে হলে আমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম লাগবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল এ এম বের করি। এরিয়া অফ মোমেন্ট, এই জন্য এখানে সংক্ষেপে বলা হয়েছে এ এম, এরিয়া অফ মোমেন্ট, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল এ এম বের করি। যে বিন্দু ডিফ্লেকশন দরকার সেই বিন্দু হতে বিএমডি এর ভার কেন্দ্রের দূরত্ব এক্স বার বের করি। আমরা জানি ভার কেন্দ্রের দূরত্ব একটা হলো এক্স বার, একটা ওয়াই বার, যেহেতু বিমটা আনুভূমিক সুতরাং এখানে আমাকে এক্স বার বের করতে হবে। কোথা থেকে? যেই বিন্দুরই আমি ডিফ্লেকশন বের করতে চাবো ওই বিন্দু হতে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভার কেন্দ্রের দূরত্ব এক্স বার বের করব। মূলত এই দুই সূত্র দিয়ে অঙ্ক হবে। প্রথম সূত্রটা হলো স্লোপ বা ঢাল নির্ণয়ের জন্য থিটা ইকুয়ালস টু এ এম বাই ই আই। থিটা ইকুয়ালস টু এ এম বাই ই আই। এ এম ইজ দ্য এরিয়া অফ মোমেন্ট, ই ইজ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি, আই ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। আর ওয়াইটাকে বলা হয় ডিফ্লেকশন বা বিচ্যুতি। বা ডিফ্লেকশন ওয়াই ইকুয়ালস টু এ এম ইন্টু এক্স বার ডিভাইডেড বাই ই আই। এখানে বাড়তি হিসেবে শুধুমাত্র এক্স বার যুক্ত হয়েছে। এখানে এক্স বার যুক্ত হলে এটা ডিফ্লেকশন, আর এক্স বার না থাকলে এটা স্লোপ। এবার আমরা ম্যাথ প্রবলেম সলিউশন করব ইনশাল্লাহ। ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। একটা সাধারণভাবে স্থাপিত বিমের দৈর্ঘ্য এল, এর মধ্যবিন্দুতে ডাব্লিউ অথবা পি লোড প্রয়োগ করা হলে এর সর্বোচ্চ ডিফ্লেকশন এবং যে কোনো প্রান্তের স্লোপ বা ঢাল নির্ণয় করি। এখানে কোনো সময় ডাব্লিউ লোড থাকতে পারে, কোনো সময় পি লোড থাকতে পারে, লোড এফ থাকতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন নামে থাকতে পারে। এখানে কি বলে? সাধারণভাবে স্থাপিত একটা বিম, তার মানে এটা সিম্পল সাপোর্টেড বিম। এই যে দুই প্রান্তে সাপোর্ট থাকলে সেটাকে বলি আমরা সিম্পল সাপোর্টেড বিম। তার দৈর্ঘ্য কত? এল, টোটাল লেন্থ হলো এল। মধ্যবিন্দুতে ডাব্লিউ লোড প্রয়োগ করা হয়েছে, এখানে পি না হয়ে এখানে ডাব্লিউ লোড প্রয়োগ করা হয়েছে। পি কেন লিখছি আমি? তোমরা ইতিপূর্বে প্রমাণগুলোতে পি দিয়ে করে আসছো, এই জন্য আমি পি লিখেছি এখানে। তাহলে ডাব্লিউ লোড যদি মাঝখানে প্রয়োগ করা হয়, মধ্যবিন্দুতে যদি প্রয়োগ করা হয়, তাহলে ডাব্লিউ যে লোড বিন্দুতে প্রয়োগ করা সেই বিন্দুকে বলতেছে সি বিন্দু। তাহলে এ থেকে সি বিন্দুর দূরত্ব হবে, যেহেতু মাঝখানে লোডটা প্রয়োগ করা হয়েছে, মধ্যবিন্দুতে লোড প্রয়োগ করা হয়েছে, সুতরাং এ থেকে সির দূরত্ব হবে এল বাই টু, আবার বি থেকে সির দূরত্ব হবে এল বাই টু। এবার আমরা দেখব যে এই যে দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, দিস ইজ দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা অঙ্কন করে নেই, কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা অঙ্কন করতে হবে। তোমাদের বলছিলাম যে এই অঙ্কগুলো করার আগে তোমাকে এই যে শুরুতেই তোমাকে ইলাস্টিক কার্ভ অঙ্কন করে নিতে হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে নিতে হবে। এই জন্যই লক্ষ্য করে দেখো, এই যে শুরুতেই আমরা একটা ইলাস্টিক কার্ভ অঙ্কন করে নিছি। এইভাবে লোড প্রয়োগ হলে বিমের কার্ভেচারটা এরকম হতে পারে। এই যে স্পর্শক রেখার সাথে যে কোণ থিটা, আর এইটাকে বলতেছি আমরা বিচ্যুতি বা ডিফ্লেকশন ওয়াই। আর এটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে তোমাদের নিশ্চয়ই মনে হয়। সিম্পল সাপোর্টেড বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এইভাবে উপরে উঠবে একটা আয়তক্ষেত্র, আবার নিচে নামবে আর একটা আয়তক্ষেত্র, হাফ আয়তক্ষেত্র উপরে, হাফ আয়তক্ষেত্র নিচে থাকবে। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা 1 ডিগ্রি কার্ভ এরকম হবে। আচ্ছা, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে বেন্ডিং মোমেন্ট কত হবে? তোমাদের নিশ্চয়ই মনে আছে, পয়েন্ট লোড মাঝ বরাবর থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এম ইকুয়ালস টু পি এল বাই 4 সূত্র পড়ে আসছিল তোমাদের। সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে লোড যদি মাঝখানে থাকে তাহলে তার সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সরাসরি বের করার ফর্মুলা হলো পি এল বাই 4, কিন্তু এখানে পি লোড না প্রয়োগ হয়ে এখানে ডাব্লিউ লোড প্রয়োগ হয়েছে, এই জন্য আমি বলতেছি ডাব্লিউ এল বাই 4। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট এম ইকুয়ালস টু ডাব্লিউ এল বাই 4। এক্ষেত্রে ডিফ্লেকশন সর্বোচ্চ সি বিন্দুতে হবে। কেন? আমরা তো জানি লোড যেহেতু সিম্পল সাপোর্টেড বিম, এই যে মাঝখানে লোড প্রয়োগ হবে তাহলে মাঝখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম হবে। এই জন্যই এখানে বলছে এক্ষেত্রে ডিফ্লেকশন সর্বোচ্চ সি বিন্দুতে হবে। এবং স্পর্শক বিন্দু বি এর মধ্যবর্তী, এই যে দেখো স্পর্শক বিন্দু হলো বি, এই যে দেখো স্পর্শক বিন্দু হলো বি,
এর মধ্যবর্তী অর্ধেক ক্ষেত্রফল বিবেচনা করতে হবে। দেখো এই যে অর্ধেক ক্ষেত্রফল বিবেচনা করছি আমরা, এই যে অর্ধেক ক্ষেত্রফল, এই পাশে ডান প্রান্ত। কি জন্য ডান প্রান্ত বিবেচনা করলাম? বাম প্রান্ত থেকেও চাইলে তুমি স্লোপ বের করতে পারো, ডান প্রান্ত থেকে চাইলেও বের করতে পারো। যেহেতু বাম প্রান্তের লেখালেখি আছে, আমি এই জন্য নিরাপদের জন্য ডান প্রান্তে করছি। তাহলে ডান প্রান্তের স্লোপ বের করতে হলে এখানে কি বলছে যে স্পর্শক বিন্দু বি এর মধ্যবর্তী অর্ধেক ক্ষেত্রফল বিবেচনা করতে হবে। অর্ধেক ক্ষেত্রফল কোনটা? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের অর্ধেক ক্ষেত্রফল, এই যে অর্ধেক ক্ষেত্রফল। অর্ধেক ক্ষেত্রফলটা আবার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই অর্ধক্ষেত্রফলের অর্ধক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল এ এম সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত? এই যে অর্ধেকের ভূমি কত? L/2 ইন্টু উচ্চতা কত এখান থেকে? WL/4। এই যে উচ্চতা হলো WL/4। এখানে গুণ ফলাফল হলো WL²/16। এই পেলাম আমি হলো এরিয়া মোমেন্ট। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা পূর্বে দেখছিলাম কি প্রথম কাজ হলো আমাকে এরিয়া মোমেন্ট বের করতে হবে। এই যে এরিয়া মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভার কেন্দ্র আর এরিয়া মোমেন্ট। তাহলে এরিয়া মোমেন্ট পেয়ে গেলাম, আমরা কি বের করব? এক্স বার বের করব। লক্ষ্য করো, এরপরে এরিয়া মোমেন্ট বের করার পরে আমরা এক্স বার বের করছি। বি বিন্দু হতে উক্ত ক্ষেত্রের ভার কেন্দ্রের দূরত্ব এক্স বার ইকুয়ালস টু, লক্ষ্য করো বি বিন্দু আছে ডান প্রান্তে, এখান থেকে এই ত্রিভুজটার এই যে ক্রস সেকশন এরিয়া যে ত্রিভুজটার ভার কেন্দ্রের দূরত্ব আমরা জানি, যদি ভূমি থেকে হয় তাহলে এই যে ভূমি থেকে হলে 1/3 আর শীর্ষবিন্দু থেকে হলো 2/3। তাহলে 2/3 অফ ভূমি কত? L/2। ভার কেন্দ্র নির্ণয়ের সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, শীর্ষবিন্দু থেকে হলে 2/3 আর এই বাহু থেকে গেলে 1/3। যেহেতু আমি বি প্রান্ত থেকে নির্ণয় করতেছি, তাহলে বি প্রান্ত থেকে এটা দূরত্ব হবে 2/3 অফ এক্স অর ভূমি L/2। এখানে 2 কেটে গেলে L/3। এই সেই 2/3 অফ L/2, এই 2 কেটে গেলে এখানে L/3। তাহলে এক্স বার পেয়ে গেলাম, এ এম পেয়ে গেলাম। এবার তো আমি ঢাল বের করতে পারি। এই যে ঢাল চাইছে, ঢাল স্লোপ বা ঢাল, ঢাল স্লোপ বা ঢাল থিটা সমান এ এম বাই ই আই। এ এম এর মান আমি আগেই বের করছি, WL²/16। এই যে WL²/16 আর নিচে ই আই রয়ে গেল। তাহলে স্লোপ বা ঢাল বের হলো WL²/16 ই আই, এত রেডিয়ান। তাহলে স্লোপ বা ঢাল আমার বের হয়ে গেল। এবার বের করব কি? সর্বোচ্চ ডিফ্লেকশন। ম্যাক্সিমাম ডিফ্লেকশন সি বিন্দুতে আমরা জানি, সি বিন্দুতে সর্বোচ্চ ডিফ্লেকশন y ইকুয়ালস টু AMX বার ডিভাইডেড বাই EI। এটা আমরা ফর্মুলা দেখছি। AM এর মান এখানে আছে, AM এর মান এখানে এই যে দেখো 16 এটা হলো AM এর মান। X বারের মান, এই যে X বারের মান কি 1/3, এই যে X বারের মান 1/3। আর 1/EI কে নিচে এখানে আলাদা করে দেওয়া হয়েছে। EI তো আর মান বসানো হবে না, যার জন্য 1/EI করে এটাকে আলাদা করা হয়েছে। AM এর মান বসানো হয়েছে, X বারের মান বসানো হয়েছে। এখন যদি এটা গুণ করি, 3 ষোলো 48, WL² আর L কিউব আর EI, তাহলে সর্বোচ্চ ডিফ্লেকশন y ইকুয়ালস টু WL³ বাই 48 EI। আজকের লেকচারে তোমাদের এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার ওই অঙ্কটার একটু তোমাদের ধারাবাহিকতাটা একটু মনে করে দেই। শুরুতেই তোমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে ওই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের অর্ধেক সেকশনে, হাফ সেকশনের ক্ষেত্রফল AM বের করবা। AM বের করার পরে ভার কেন্দ্রের দূরত্ব, যে প্রান্তের তুমি স্লোপ নির্ণয় করতেছো ওই প্রান্তের ভার কেন্দ্রের দূরত্ব এক্স বার বের করে নিবা। এক্স বার আর AM বের হয়ে গেলে দেখো AM আর এক্স বার ছাড়া এখানে আর কোনো মান বসানোর নাই। যদি কখনো মান দেওয়া থাকে তাহলে এর মান দেওয়া থাকবে, আয়ের মান সেক্ষেত্রে বের করে নিতে হবে। আয়ের মান যদি বের করতে বলে সেক্ষেত্রে সেকশন উল্লেখ থাকবে, এটা আয়তাকার সেকশন, আই সেকশন নাকি এল সেকশন নাকি টি সেকশন, সেকশন উল্লেখ থাকবে। প্রাথমিকভাবে তুমি এই AM যদি বের করতে পারো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে অর্ধেক অর্ধেক সেকশনের ক্ষেত্রফল আর এক্স বারের মান যদি বের করতে পারো, তাহলেই তুমি স্লোপ এবং ডিফ্লেকশন বের করতে পারবে। দেখো লক্ষ্য করে, এখানে AM এর মান বের করা হয়েছে আর এক্স বারের মান বের করা হয়েছে। এর ফলেই স্লোপ বের হয়ে গেছে, ডিফ্লেকশন বের হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই ছিল তোমাদের সাথে সিলেবাস। আমি প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করতেছি। এখানে অনেকেই দুঃখ প্রকাশ করছো, আমরাও সরি
যে সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার কারণে পুনরায় আবার ক্লাসটা নিতে হয়েছে। তো আমি সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো কোশ্চেন দেখতেছি না। তো তাহলে ধরে নিতে পারি আজকে এই পর্যন্তই। এই লেকচারটি যদি তোমরা পুনরায় ভিজিট করতে চাও, জাতীয় দক্ষতা বাতায়ন অথবা skills.gov.bd এই পেজটি তোমরা ভিজিট করতে পারো। আগামী ক্লাসে এই ডিফ্লেকশন অফ বিমের বাকি অংশ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। শুধু ম্যাথ সলিউশন থাকবে, আরো যদি কিছু এগিয়ে যাওয়া যায় চেষ্টা করব। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আমাদের এই কারিগরি সহযোগিতা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।